আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে উম, আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আপাত দৃষ্টিতে খুব নিরস মনে হতে পারে। হ্যাঁ, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট শুনলেই অনেকে একটু ঘাবড়ে যান। একদম। কিন্তু যে কোনো কাজের সফলতার মূল চাবিকাঠি কিন্তু এখানে লুকিয়ে আছে। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল হল পিএমপি অথ এক্সাম প্রেপ গাইডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হুম। মূলত একটা প্রজেক্টের অগ্রগতি কিভাবে নিখুঁতভাবে মূল্যায়ন করতে হয়, কাজের গতিমাপার বিজ্ঞানসম্মত উপায় কি, আর বাজেটের স্বাস্থ্য কিভাবে ঠিক রাখতে হয় সেটির ওপরই এই মেটেরিয়ালটি আলোকপাত করে। আর আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল ওই তথ্যের বিশাল পাহাড় থেকে সবচেয়ে কার্যকরী আর দরকারি বিষয়গুলো ছেঁকে বের করা। ঠিক তাই। যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে ভালোবাসেন এবং জটিল তাত্ত্বিক বিষয় খুব সহজে বুঝতে চান, তাদের জন্যই আজকের এই আয়োজন। এখানে কোনো একঘেয়ে বা ওই মুখস্থ করার মতো থিওরি থাকবে না। একদম না, বরং একটা প্রজেক্ট বা দলগত কাজ আসলে কতটা স্বাস্থ্যবান সেটা বোঝার পেছনের কৌশলগুলো নিয়ে আমরা কথা বলবো। মেজার হোয়াট ম্যাটার্স, অর্থাৎ কেবলমাত্র সেটি পরিমাপ করা উচিত যা আসলেই গুরুত্বপূর্ণ। এটা খুব পাওয়ারফুল একটা কথা। কারণ ধরুন অনেক সময় দেখা যায় অফিসে কর্মীরা কত ঘন্টা ডেস্কে বসে আছেন বা কতগুলো ইমেল পাঠিয়েছেন সেগুলো মাপা হচ্ছে। হুম। কিন্তু এগুলো দিয়ে কি আদৌ কাজের আসল অগ্রগতি বোঝা যায়? না, মোটেও না। আসলে সব কিছু পরিমাপ করা মানেই যে ভালো ব্যবস্থাপনা তা কিন্তু নয়, বরং স্কোপ, বাজেট, শিডিউল এবং কোয়ালিটির মতো নির্দিষ্ট মাপকাঠিগুলো কিভাবে প্রজেক্টের প্রেক্ষাপট অনুযায়ী সাজাতে হয় সেটাই হলো আসল কথা। হ্যাঁ, যারাই শুনছেন তাদের প্রাত্যহিক জীবনে, ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো উদ্যোগে এই কৌশলগুলো কিভাবে প্রয়োগ করা যায় তার একটা পরিষ্কার রূপরেখা আজ আমরা পেয়ে যাব। এই যে মেজার হোয়াট ম্যাটার্স বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিমাপ করার যে দর্শন, এটা বুঝতে হলে প্রথমে আমাদের প্রজেক্টের পরিধি বা স্কোপ কিভাবে কাজ করে সেটা খুব গভীরভাবে বুঝতে হবে। স্কোপের ব্যাপারটা। হ্যাঁ, সোর্স মেটেরিয়াল অনুযায়ী একটা প্রজেক্টের স্কোপ মূলত দুই ধরনের অ্যাপ্রোচ বা পদ্ধতিতে কাজ করে। প্রথমটি হলো প্রেডিক্টিভ, মানে আগে থেকে অনুমান করা যায় এমন পদ্ধতি। যেটাকে অনেকেই ট্র্যাডিশনাল বা ওয়াটারফল মেথড বলে থাকেন। একদম ঠিক। এই অ্যাপ্রোচে একটা নির্দিষ্ট স্কোপ বেসলাইন থাকে। এই বেসলাইনের ভেতরে থাকে প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা ডব্লিউবিএস আর ডব্লিউবিএস ডিকশনারি। মানে বিষয়টা অনেকটা একটা বহুতল ভবন নির্মাণের মতো। ঠিক ধরেছেন। কাজ শুরু করার আগেই ব্লুপ্রিন্ট, ইটের সংখ্যা, রডের পরিমাণ সবকিছু একদম খুঁটিনাটি সহ ঠিক করে নেওয়া হয়। হুম। অন্যদিকে দ্বিতীয় পদ্ধতিটি হল অ্যাডাপটিভ বা আজাইল পদ্ধতি। এখানে স্কোপ কোনো নির্দিষ্ট পাথরে খোদাই করা বিষয় নয়, বরং এটা প্রতিনিয়ত বিবর্তিত হতে থাকে। আচ্ছা। প্রথমে একটা ইনিশিয়াল প্রোডাক্ট রোডম্যাপ থাকে, সেটা থেকে তৈরি হয় রিলিজ ব্যাকলগ, আর সবশেষে কাজের ধাপে ধাপে সেটি ইটারেশন ব্যাকলগ বা ছোট ছোট কাজের তালিকায় রূপান্তরিত হয়। আচ্ছা। চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। হ্যাঁ, বলুন। প্রেডিক্টিভ পদ্ধতিতে না হয় আমরা ব্লুপ্রিন্ট দেখে বুঝলাম কাজ শেষ হয়েছে কিনা, কিন্তু অ্যাডাপটিভ বা অ্যাজাইল পদ্ধতিতে যেখানে রিকোয়ারমেন্ট বা চাহিদা প্রতিনিয়ত বদলাচ্ছে, সেখানে কাজ শেষ হয়েছে কিনা তা বোঝার উপায় কি? হুম, খুব লজিক্যাল একটা পয়েন্ট। এটা কি পুরো প্রক্রিয়ার মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে না? মানে যাকে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বা কাজ গ্রহণযোগ্য হওয়ার মানদণ্ড বলি, সেটা এই দুই মডেলে কিভাবে কাজ করে? এটা একটা চমৎকার প্রশ্ন, আর এখানেই প্রজেক্ট ম্যানেজমেন্টের সৌন্দর্যটা লুকিয়ে আছে। প্রেডিক্টিভ মডেলে আপনি ঠিকই বলেছেন, স্কোপ স্টেটমেন্ট বা প্রজেক্টের পরিধি নির্ধারণ করে দেয় কাজ শেষ হয়েছে কি না। হুম। কিন্তু অ্যাজাইল মডেলে বিশৃঙ্খলা এড়ানোর জন্য একটা খুব শক্তিশালী মেকানিজম থাকে, যাকে বলা হয় ডেফিনেশন অফ ডান বা সংক্ষেপে ডিওডি। ডেফিনেশন অফ ডান। আচ্ছা। সহজ কথায় একটা কাজ সম্পন্ন হয়েছে বলতে ঠিক কী বোঝায় তার একটা স্পষ্ট সংজ্ঞা টিমের সবার আগে থেকেই জানা থাকে। ধরুন একটা সফটওয়্যারের নতুন ফিচার তৈরি করা হচ্ছে, কোড লেখা শেষ হলেই কিন্তু কাজ শেষ নয়। না, নিশ্চয়ই আরও কিছু ধাপ থাকে। ঠিক, ডিওডিতে হয়তো বলা আছে কোড লিখতে হবে, টেস্টিং পাস করতে হবে, সিকিউরিটি চেক হতে হবে আর ইউজার ম্যানুয়াল আপডেট করতে হবে। এই সবগুলোর ঘরে টিক চিহ্ন পড়লেই কেবল কাজটিকে ডান বা সম্পন্ন বলা যাবে। বুঝতে পেরেছি। মানে ডান শব্দটার একটা প্রাতিষ্ঠানিক এবং সর্বজনীন সংজ্ঞা তৈরি করে নেওয়া হচ্ছে। ঠিক তাই।
এর পাশাপাশি ডেফিনেশন অফ রেডি বা ডিওআর এর ধারণাও সোর্সে বেশ গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। রেডি হওয়ার সংজ্ঞা। হ্যাঁ, কোনো কাজ শুরু করার আগে সেটা শুরু করার জন্য টিম আসলেই প্রস্তুত কিনা, কাজের সব তথ্য বা রিকোয়ারমেন্ট টিমের কাছে পরিষ্কার কিনা, তাই ডিওআর দিয়ে মাপা হয়। এটা খুব জরুরি। আর অ্যাজাইল মডেলে আরও একটা বড় বিষয় হল কাস্টমার ফিডব্যাক। ইউজার স্টোরিগুলো এবং ডেফিনিশন অফ ডান আসলেই ঠিকঠাক কাজ করছে কিনা তা প্রতিনিয়ত কাস্টমার বা গ্রাহকের ফিডব্যাকের সাথে মিলিয়ে দেখা হয়। যাতে প্রোডাক্ট তৈরি হওয়ার পর গ্রাহক যেন চমকে গিয়ে না বলেন যে আমি তো এটা চাইনি। একদম, সেটাই মূল উদ্দেশ্য। এখন এই অগ্রগতিগুলোকে শুধু খাতায় কলমে লিখে রাখলেই তো হবে না, কাজের প্রকৃত অবস্থা চোখের সামনে দেখতেও হবে। বিশাল সব স্প্রেডশিট বা ডেটার স্তূপ দেখে তো আর প্রতিদিন কাজ করা যায় না। একদমই অসম্ভব সেটা। আর এখানেই ভিজুয়াল ডেটা বা গ্রাফিক্সের গুরুত্ব চলে আসে। আমাদের সোর্সে বেশ কিছু ড্যাশবোর্ড এবং চার্টের কথা বলা হয়েছে, যেমন ধরুন বার্ন ডাউন চার্ট। এটি মূলত একটা ইটারেশনের বা স্প্রিন্টের বাকি থাকা কাজ ট্র্যাক করে। কল্পনা করা যাক একটা গ্রাফের বাঁ দিক থেকে ডান দিকে নিচের কোণা পর্যন্ত একটা আদর্শ ডায়াগোনাল বা কোণাকুনি লেখা টানা আছে। এই রেখাটা নির্দেশ করে প্রতিদিন কাজ কতটুকু শেষ হওয়া উচিত, যাকে আমরা আইডিয়াল লাইন বলি। ঠিক। আর এর পাশেই ফাথে আরেকটি রেখা, যা টিমের আসল কাজের অগ্রগতি দেখায়। এই দুই রেখার তুলনা করে খুব সহজেই দেখা যায় প্রতিদিন ঠিক কতটুকু কাজ বাকি আছে। মানে টিম কি লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে নাকি এগিয়ে আছে, সেটা এক পলকেই বোঝা যায়। একদম। আবার অন্যদিকে আছে বার্ন আপ চার্ট। হ্যাঁ, বার্ন ডাউন চার্ট যেমন কতটুকু কাজ বাকি আছে তা দেখায়, বার্ন আপ চার্ট ঠিক তার উল্টো কাজ করে। একে অনেক সময় ফিচার কমপ্লিট গ্রাফও বলা হয়। আচ্ছা। এটি মূলত রিলিজের জন্য ব্যবহৃত হয় এবং দেখায় সময়ের সাথে সাথে মোট কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে। ধরুন প্রজেক্টের মাঝপথে নতুন কিছু কাজ বা স্কোপ যুক্ত হলো, যেটা অ্যাজাইলে খুব কমন। হ্যাঁ, এখন বার্ন ডাউন চার্টে এই নতুন কাজ যুক্ত হলে গ্রাফের লাইন হঠাৎ করে উপরের দিকে উঠে যায়, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে। মনে হতে পারে কাজ বোধহয় উল্টো দিকে এগোচ্ছে। ঠিক তাই। কিন্তু বার্ন আপ চার্টে মোট কাজের পরিমাণ এবং সম্পূর্ণ হওয়া কাজের পরিমাণ আলাদা রেখায় দেখানো হয় বলে প্রজেক্টে নতুন কাজ যুক্ত হলেও খুব সহজেই আসল চিত্রটা বোঝা যায়। দারুণ। এর পাশাপাশি টাস্ক বোর্ডের কথাও সোর্সে বলা হয়েছে। কানবান বা স্ক্রাম বোর্ডের মতো টাস্ক বোর্ডগুলোতে টু ডু, ওয়ার্ক ইন প্রগ্রেস বা সংক্ষেপে WIP এবং ডান কলম থাকে। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই ভিজুয়াল বোর্ডগুলো থেকে আমরা একটা টিমের কাজের গতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাই, যাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় ভেলোসিটি। ভেলোসিটি। ভেলোসিটি হলো একটা টিমের কাজ শেষ করার আনুমানিক হার, যা সাধারণত স্টোরি পয়েন্টের ভিত্তিতে মাপা হয়। কিন্তু আমাদের সোর্সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। আমরা অনেক সময়ই ভুল করে এক টিমের গতির সাথে অন্য টিমের গতির তুলনা করে ফেলি। ম্যানেজমেন্ট হয়তো ভাবে টিম এ যদি এক স্প্রিন্টে 50 পয়েন্ট কাজ করতে পারে, তাহলে টিম বি কেন মাত্র 30 পয়েন্ট করছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই ধরনের তুলনা করাটা প্রজেক্ট ম্যানেজমেন্টের নিয়মানুযায়ী সম্পূর্ণ ভুল। একেবারেই। ভেলোসিটি একটা প্রজেক্টের জন্য সম্পূর্ণ নিজস্ব বা ইউনিক একটা মেট্রিক। এটা দিয়ে কখনোই দুটি আলাদা টিমের পারফরমেন্স তুলনা করা উচিত নয়। কারণ কাজের ধরন আলাদা হতে পারে। শুধু কাজের ধরন নয়, প্রতিটি টিমের কাজের পরিবেশ, কাজের জটিলতা, সদস্যদের অভিজ্ঞতা এবং স্টোরি পয়েন্ট নির্ধারণের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছি। ভেলোসিটির মূল লক্ষ্য অন্য টিমের সাথে প্রতিযোগিতা করা নয়, বরং নিজেদের কাজের একটা কনস্ট্যান্ট বা স্থির গতি অর্জন করা, যাতে করে ভবিষ্যতের কাজগুলো কতটা সময় শেষ হবে তা নিখুঁতভাবে অনুমান করা যায়। এই গতির পাশাপাশি কাজের প্রবাহ বা ফ্লো নিয়েও কিন্তু আমাদের সোর্সে দারুণ কিছু কথা বলা হয়েছে। অনেক সময় দেখা যায় টিমের সবাই খুব ব্যস্ত, কিন্তু কোনো কাজই পুরোপুরি শেষ হচ্ছে না। সব ওই WIP বা ওয়ার্ক ইন প্রগ্রেস কলমে গিয়ে আটকে থাকে। ঠিক। এই কন্টিনিউয়াস ফ্লো বা কাজের নিরবচ্ছিন্ন প্রবাহ মাপার জন্য লিড টাইম এবং সাইকেল টাইমের পার্থক্যটা বোঝা খুব জরুরি। বিষয়টি বেশ মজা। ধরুন একটা রেস্টুরেন্টে পিৎজা অর্ডার করা হলো। আচ্ছা। অর্ডার দেওয়া থেকে শুরু করে পিৎজাটি টেবিলে আসা পর্যন্ত যে পুরো সময়টা লাগলো, সেটা হলো লিড টাইম। আর রান্নাঘরের শেফ বাস্তবে যতটুকু সময় সরাসরি পিৎজাটা বানানোর পেছনে ব্যয় করলেন, সেটা হলো সাইকেল টাইম। দারুণ একটা উদাহরণ। প্রজেক্টের ক্ষেত্রেও ঠিক তাই।
একটা কাজ টিমের ব্যাকলগে আসার পর থেকে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত সময়টাই লিড টাইম। হুম। আর টিম যখন কাজটাতে হাত দেয় সেখান থেকে শেষ হওয়া পর্যন্ত সময়টা হলো সাইকেল টাইম। তার মানে যদি দেখা যায় সাইকেল টাইম খুব কম কিন্তু লিড টাইম অনেক বেশি, তার মানে হলো কাজটার ডেলিভারি হওয়ার আগে লম্বা সময় ধরে কোথাও আটকে থাকছে। একদম ঠিক। সিস্টেমের এই আটকে থাকা অবস্থা বা বটলনেক ট্র্যাক করার জন্য কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম নামে একটা চমৎকার ভিজুয়াল টুল ব্যবহার করা হয়। সিএফডি? হ্যাঁ, এটি একটা এরিয়া গ্রাফ যেখানে বিভিন্ন রঙের ব্যান্ডের মাধ্যমে দেখানো হয় কোন স্টেজে কতগুলো কাজ জমা হয়ে আছে। যদি কোনো একটা রঙের ব্যান্ড হঠাৎ করে অনেক চড়া হতে শুরু করে, তবে বুঝতে হবে সেখানেই কাজ আটকে যাচ্ছে। এবং অবিলম্বে সেখানে নজর দেওয়া প্রয়োজন। ঠিক তাই। এর সাথে থ্রুপুটের হিসাবও করা হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে সিস্টেমে কতগুলো কাজ ঢুকছে বা বেরোচ্ছে তার পরিমাপ। কাজের গতি এবং ফ্লো নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু প্রজেক্টটি শুধু সময়ের উপরই নির্ভর করে? একদমই না, আমাদের তো বাজেট নিয়েও ভাবতে হবে। অবশ্যই। ধরুন আমরা খুব দ্রুত বাজ করছি, কিন্তু দেখা গেল জলের মতো টাকা খরচ হচ্ছে, তাহলে তো বিপদ। আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাবো যে কাজের এই অগ্রগতি বা গতির সাথে সরাসরি প্রজেক্টের বাজেটের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সময় মানেই তো অর্থ। একদম। আর এই সময় এবং অর্থের হিসাব নিখুঁতভাবে রাখার জন্যই প্রজেক্ট ম্যানেজমেন্টে আর্নড ভ্যালু ম্যানেজমেন্ট বা ইভিএম এর মতো একটা দারুণ পদ্ধতি ব্যবহার করা হয়। ইভিএম? হ্যাঁ, এটা আসলে প্রজেক্টের আর্থিক স্বাস্থ্য মাপার একটা এক্স-রে মেশিনের মতো কাজ করে। ইভিএম মূলত ৩টি মূল স্তম্ভ বা ভ্যারিয়েবলের উপর দাঁড়িয়ে থাকে। এই অ্যাক্রোনেম বা সংক্ষেপিত নামগুলো অনেক সময় বেশ গোলমেলে মনে হতে পারে। চলুন আমরা একটা কল্পিত উদাহরণের মাধ্যমে এই ৩টি স্তম্ভ বোঝার চেষ্টা করি। ভালো আইডিয়া। ধরা যাক একটা কোম্পানির জন্য একটা কাস্টম অ্যাপ তৈরি করা হচ্ছে। প্রজেক্টের মোট বাজেট ১,০০,০০০ টাকা এবং সময় ১০ সপ্তাহ। কথা ছিল প্রতি সপ্তাহে ১০,০০০ টাকার সমপরিমাণ কাজ হবে। এই উদাহরণের প্রেক্ষাপটে ইভিএম এর প্রথম স্তম্ভটি হল পিভি বা প্ল্যান্ড ভ্যালু, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ কাজের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছিল। মানে আমার উদাহরণ অনুযায়ী পঞ্চম সপ্তাহ শেষে আমাদের ৫০,০০০ টাকার সমপরিমাণ কাজ শেষ করার কথা। এই ৫০,০০০ টাকাই হল আমাদের পঞ্চম সপ্তাহের প্ল্যান্ড ভ্যালু বা পিভি। একদম ঠিক। এরপর আসে দ্বিতীয় স্তম্ভ, ইভি বা আর্নড ভ্যালু। এটা হলো বাস্তবে যে পরিমাণ কাজ আসলে সম্পন্ন হয়েছে তার বাজেটের হিসেব। আচ্ছা। ধরুন পঞ্চম সপ্তাহ শেষে দেখা গেল টিম আসলে মাত্র ৩টি ফিচার বা ৩০% কাজ শেষ করতে পেরেছে। তাহলে আমাদের আর্নড ভ্যালু বা ইভি দাঁড়াবে ৩০,০০০ টাকা। আর তৃতীয় স্তম্ভটা হল এসি বা অ্যাকচুয়াল কস্ট, অর্থাৎ ওই ৩০% কাজটা করতে বাস্তবে টিমের কত টাকা খরচ হয়েছে। হয়তো দেখা গেল এই ৩টে ফিচার বানাতে টিমের ৬০,০০০ টাকা খরচ হয়ে গেছে। বাপরে! তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আমরা এখন শুধু অনুমানের উপর নির্ভর না করে গাণিতিক সূত্রের সাহায্যে প্রজেক্টের স্বাস্থ্য মাপতে পারব। চলুন সূত্রগুলো একটু সহজে জেনে নেওয়া যাক। শিডিউল বা সময় মতো কাজ হচ্ছে কিনা তা বোঝার জন্য রয়েছে এসপিআই বা শিডিউল পারফরম্যান্স ইন্ডেক্স। আর এটা বের করার নিয়মটা কি? এই এসপিআই বের করার সূত্রটা খুবই সহজ। ইভিকে পিভি দিয়ে ভাগ করতে হবে। আমাদের উদাহরণে ইভি ছিল ৩০,০০০ আর পিভি ছিল ৫০,০০০। ৩০,০০০কে ৫০,০০০ দিয়ে ভাগ করলে মান দাঁড়ায় ০.৬। আচ্ছা। মনে রাখতে হবে এই ইন্ডেক্সের মান যদি ঠিক ১ হয় তবে বুঝতে হবে প্রজেক্ট একদম কাটায় কাটায় ঠিক সময়ে চলছে। আর ১-এর বেশি হলে? যদি মান ১-এর বেশি হয় তার মানে আমরা সময়ের আগে বা অ্যাহেড আছি, আর ১-এর কম মানেই হলো বিপদের সংকেত, আমরা শিডিউলে পিছিয়ে বা বিহাইন্ড আছি। আমাদের উদাহরণের ০.৬ মানটি স্পষ্টভাবে বলে দিচ্ছে যে টিম মারাত্মকভাবে সময়ের চেয়ে পিছিয়ে আছে। একদম। একইভাবে আমরা এসভি বা শিডিউল ভেরিয়েন্সও বের করতে পারি ইভি থেকে পিভি বিয়োগ করে। আর খরচের দিকটা দেখার জন্য রয়েছে সিপিআই বা কস্ট পারফরম্যান্স ইন্ডেক্স। এর সূত্র হল ইভিকে এসি দিয়ে ভাগ করা। আমাদের উদাহরণে ইভি ছিল ৩০,০০০ আর বাস্তবে খরচ বা এসি হয়েছিল ৬০,০০০। ভাগ করলে মান দাঁড়ায় ০.৫।
এখানেও সেই একই নিয়ম। মান 1 মানে বাজেটের ভেতরেই কাজ হচ্ছে। 1-এর বেশি মানে আমাদের কাজ করতে বাজেটের চেয়ে কম খরচ হয়েছে। আর 1-এর কম মানেই হল ওভার বাজেট। তার মানে আমাদের উদাহরণে মান 0.5 মানে হল টিম বাজেটের চেয়ে দ্বিগুণ টাকা খরচ করে ফেলেছে। পরিস্থিতি বেশ খারাপ। এই সূত্রগুলোর সবচেয়ে জাদুকরী দিকটা হলো এগুলো শুধু বর্তমান অবস্থাই জানায় না, ভবিষ্যতের পূর্বাভাস দিতেও সাহায্য করে। যেমন ইএসি বা এস্টিমেট অ্যাট কমপ্লিশন। ঠিক, এটি আমাদের বলে দেয় যে প্রজেক্ট যে গতিতে এবং যে খরচে এগোচ্ছে তাতে পুরো প্রজেক্ট শেষ হতে শেষমেশ মোট কত খরচ হবে। এই সূত্রটা হল মোট বাজেটকে বর্তমান সিপিআই দিয়ে ভাগ করা। আমাদের উদাহরণের 1 লাখ টাকার বাজেটকে যদি বর্তমানের 0.5 সিপিআই দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে প্রজেক্ট শেষ হতে আসলেই 2 লাখ টাকা লেগে যাবে। একইভাবে ইটিসি বা এস্টিমেট টু কমপ্লিশন আমাদের জানায় যে বাকি কাজটুকু শেষ করতে আর কত টাকা নতুন করে ফান্ডের প্রয়োজন হবে। তার মানে হল প্রজেক্ট লাইনচ্যুত হওয়ার অনেক আগেই একজন ম্যানেজার এই ডেটাগুলোর মাধ্যমে সতর্ক হয়ে যেতে পারেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রিসোর্স পরিচালনা একটা বিশাল ভূমিকা পালন করে। যখন দেখা যায় প্রজেক্ট ওভার বাজেট হয়ে যাচ্ছে, তখন রিসোর্স ম্যানেজমেন্টের দিকে কড়া নজর দিতে হয়। প্রজেক্ট ম্যানেজমেন্টের রিসোর্স বলতে তো শুধু কর্মীদের বোঝায় না, তাই না? একদমই না। ইকুইপমেন্ট, মেটেরিয়াল, ফ্যাসিলিটিজ এবং ইনফ্রাস্ট্রাকচারের মতো ফিজিক্যাল বা ভৌত সম্পদগুলো এর অন্তর্ভুক্ত। এই ভৌত সম্পদগুলো যাতে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে স্টোরেজ খরচ না বাড়ায় বা নষ্ট না হয়, তার জন্য জাস্ট ইন টাইম বা জেআইটি পদ্ধতি ব্যবহার করা হয়। জেআইটি পদ্ধতিটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে এসেছে। এর মূল কথা হল ঠিক যে মুহূর্তে কাঁচামাল বা যন্ত্রপাতির দরকার, ঠিক সেই মুহূর্তেই তা প্রজেক্ট সাইটে বা টিমের হাতে পৌঁছানো নিশ্চিত করা। এর ফলে ইনভেন্টরি খরচ বাঁচে এবং অপচয় রোধ হয়। তবে অনেক সময় এক্সটার্নাল ভেন্ডর বা বাইরের কন্ট্রাক্টরদের সাথে কাজ করতে গিয়ে চুক্তির কোনো বিরোধ বা সমস্যা দেখা দিতে পারে, মালপত্র ঠিক সময়ে নাও আসতে পারে। তখন কি করণীয়? তখন কিন্তু আবেগের বশবর্তী হয়ে বা মুখের কথার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে চলবে না। সোর্সে খুব স্পষ্টভাবে বলা আছে, এমন পরিস্থিতিতে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট বা ওপিএ মেনে চলতে হবে। মানে প্রতিষ্ঠানের নিজস্ব লিখিত নিয়মনীতি, আইনি কাঠামো ও আগের অভিজ্ঞতা দলিল মেনে কাজ করা। ঠিক তাই। কিন্তু একটা বিষয় ভেবে দেখা যেতেই পারে, আমরা হয়তো সঠিক সময় কাঁচামাল আনলাম, বাজেটের মধ্যেই কাজ শেষ করলাম, কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করার পর কাস্টমার দেখল সেটা ঠিকমতো কাজই করছে না। সেটা তো সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তখন এত সূত্র আর চার্টের তো কোনো মূল্যই থাকল না। তার মানে প্রজেক্টের কোয়ালিটি বা মান নিয়ন্ত্রণের বিষয়টাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একদমই তাই। কোয়ালিটি কন্ট্রোল শুধু কাজ শেষ হওয়ার পর চেক করার বিষয় নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। এই মান নিয়ন্ত্রণের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টে কিছু দুর্দান্ত ভিজুয়াল ডেটা টুল ব্যবহার করা হয়। যেমন ধরুন প্যারেটো চার্ট। এটি সেই বিখ্যাত ৮০-২০ নিয়মের উপর ভিত্তি করে তৈরি। মানে প্রজেক্টে যত সমস্যা বা ডিফেক্ট দেখা দেয় তার ৮০% ঘটে মাত্র ২০% কারণের জন্য। ঠিক, প্যারেটো চার্ট একটা বার গ্রাফের মাধ্যমে এই কারণগুলোকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজায়। ফলে টিম খুব সহজেই বুঝতে পারে কোন ২০% কারণের পেছনে আগে সময় দিলে সবচেয়ে বেশি বাগ বা সমস্যার সমাধান করা যাবে। আমাদের সোর্সে আরেকটি দারুণ টুলের কথা বলা আছে, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম। একে অনেকেই ফিশবোন ডায়াগ্রাম বলে, কারণ দেখতে এটা মাছের কাটার মতো। হ্যাঁ, আবার এর উদ্ভাবকের নামানুসারে একে ইশিকাওয়া ডায়াগ্রামও বলা হয়। অনেকেই একে ওয়াই ডায়াগ্রামও বলে থাকেন। ধরুন সার্ভার ক্র্যাশ করার মতো কোনো একটা বড় সমস্যার সামনে এলো। এখন এর উপরের দিকের লক্ষণগুলো নিয়ে কাজ না করে একদম শেকড়ের কারণ বা রুট কজ খুঁজে বের করতে বারবার কেন এমন হলো প্রশ্ন করা হয় এই ডায়াগ্রামে। মাছের মাথার অংশে থাকে মূল সমস্যাটি, আর কাটাগুলোতে থাকে এর সম্ভাব্য কারণগুলো, যেমন মানুষ, প্রক্রিয়া, প্রযুক্তি ইত্যাদি। এছাড়াও দুটি আলাদা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা বোঝাতে স্ক্যাটার ডায়াগ্রাম ব্যবহৃত হয়। ওটা কিভাবে কাজ করে? টিম জানতে চায় কর্মীদের ওভারটাইম করার সাথে কোডে বাগ বা ভুল হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। স্ক্যাটার ডায়াগ্রামে এই ডেটাগুলো বসালে যদি দেখা যায় যে ওভারটাইম বাড়ার সাথে সাথে ভুলের পরিমাণও বাড়ছে, তখন ম্যানেজমেন্ট বুঝতে পারে যে ক্লান্তির কারণে কাজের মান খারাপ হচ্ছে।
খুব লজিক্যাল একটা উপায়। এই ট্যুরগুলোর পাশাপাশি কোয়ালিটি অডিটের কথাটাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো কাজের প্রক্রিয়া ঠিকঠাক চলছে কিনা তা স্বাধীনভাবে যাচাই করার একটা পদ্ধতি। টিম হয়তো নিজেরা মনে করছে তারা দারুণ কাজ করছে, কিন্তু একটা নিরপেক্ষ কোয়ালিটি অডিট দেখিয়ে দিতে পারে যে কোথায় নিয়মের ব্যত্যয় ঘটছে বা কোথায় কাজের মান আরও উন্নত করার সুযোগ রয়েছে। অডিট মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটা প্রসেস ইমপ্রুভমেন্টের একটা বড় হাতিয়ার। চমৎকার। আলোচনার একদম শেষ ভাগে এসে আমরা যদি পুরো সেশনটির দিকে ফিরে তাকাই, তাহলে দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে শুধু কিছু চেকলিস্ট পূরণ করা বা রুটিন মাফিক মিটিং করা নয়। একদমই না। এটি হলো সঠিক ডেটা ভিজুয়াল চার্ট এবং গাণিতিক সূত্র ব্যবহার করে একটা প্রজেক্টের আসল স্বাস্থ্য বুঝতে পারা। কখন কাজ শেষ হবে, কত টাকা খরচ হবে, কাজের মান ঠিক থাকছে কিনা এবং রুট কজ বা শেকড়ের সমস্যাটা কোথায়, এই সব কিছুই বিজ্ঞানসম্মত উপায়ে বের করা সম্ভব। এই জ্ঞান শুধু প্রজেক্ট ম্যানেজারদের জন্যই সীমাবদ্ধ নয়। যারা শুনছেন তাদের প্রাত্যহিক জীবনে, নিজেদের ব্যবসায়িক উদ্যোগে বা যে কোনো দলগত কাজ নিখুঁতভাবে নামিয়ে আনতে এই মেট্রিক এবং টুলগুলো জাদুর মতো কাজ করতে পারে। সময় এবং অর্থের অপচয় রোধ করার এর চেয়ে কার্যকর উপায় আর কি হতে পারে? এটি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আজকের পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব গভীরভাবে ভেবে দেখা যেতে পারে। কি সেটা? আজকের সোর্সে আমরা স্পষ্টভাবে দেখেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের নিয়মানুযায়ী ভেলোসিটি বা কাজের গতি দিয়ে কখনোই দুটি আলাদা টিমের তুলনা করা উচিত নয়, কারণ প্রতিটি টিমের কাজের প্রেক্ষাপট এবং পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে ভাবুন, যদি দুটি দলগত কাজের ক্ষেত্রেই এই সাধারণ মেট্রিক বা মাপকাঠি কাজ না করে, তবে আমাদের আধুনিক কর্পোরেট কালচারে পারফরম্যান্স রিভিউয়ের সময় কি হয়? ওহ, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। কর্মীদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কাজের প্রেক্ষাপট, মানসিক অবস্থা এবং প্রজেক্টের জটিলতা থাকা সত্ত্বেও প্রায়শই একটা ইউনিভার্সাল বা সাধারণ মানদণ্ড দিয়ে একে অপরের সাথে তুলনা করা হয়। যা একেবারে উচিত নয়। তখন সেই পদ্ধতিটি কি আদৌ বিজ্ঞানসম্মত বা যৌক্তিক বলে ধরে নেওয়া যায়? হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টের এই ডেটা নির্ভর দর্শনটি আমাদের পুরো মানব সম্পদ মূল্যায়ন ব্যবস্থাকেই নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। এটা এমন একটা বিষয় যা নিয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবার অবকাশ রয়েছে। সত্যি, ডেটা এবং দর্শনের এই মেলবন্ধনই এই বিষয়গুলোকে এতটা আকর্ষণীয় করে তোলে। নিছক কিছু ফর্মুলার বাইরে গিয়ে একটা প্রতিষ্ঠানের পুরো সংস্কৃতিকে কিভাবে মূল্যায়ন করা যায় তার একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো আজকের এই আলোচনায়। একদম। এখানেই শেষ করছি। তথ্যের এই সাগরে ডুব দিয়ে নতুন কিছু শেখার এই যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে।